হাসান প্লিজ আমার ফোনটা রেখো না, একটু ধৈর্য ধরে আমার কথাটা আগে শোনো। কি নতুন করে তোমার কথা আর কি শোনার আছে? কি বলার আছে তোমার? আশ্চর্য, তুমি কি সব কথা না শুনে একতরফা ভাবে কথা বলে যাবে? প্লিজ রিনি, প্লিজ আমাকে মাফ করো, আমি আর পারছি না। কাগজের লোকেরা যেভাবে মুখিয়ে আছে তাতে এখন তোমার সঙ্গে কথা বলাও সমস্যা আমার। বিকজ কেউ যদি কোথাও থেকে ফোন টেপ করে শোনে তাহলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছো না তুমি। দেখো রিনি, তুমি তোমার নিজের সর্বনাশ ডেকে এনেছো, এখন অ্যাটলিস্ট আমার সর্বনাশ তুমি করো না। দেখো আমার বিজনেস ক্যারিয়ার তো শেষ, এখন আমার বাবার যে সম্মানটুকু আছে সেটুকু অন্তত রাখো প্লিজ প্লিজ। প্লিজ গিভ মি আ ব্রেক। তোমাকে আমি কিভাবে বোঝাবো যে আমাকে আসলে ট্র্যাপ করা হয়েছে? ওকে ওকে, তুমি চুরি করতে না যাও, তুমি তো অবৈধ রিভলভার ক্যারি করেছো এবং একজনকে গুলি করতে তুমি গিয়েছিলে, রাইট? আর এখন বলা হচ্ছে স্মাগলার হচ্ছে আমি, এবং আমার সাপোর্টেই নাকি এগুলো করা হয়েছে। আর এসব খবর পত্রিকার পাতায় আসার ফলে আমার বাবা তার পার্টি অফিসে যেতে পারছে না, আর আমার মা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছে না, পুলিশ যন্ত্রণা করে বেড়াচ্ছে। রিনি, রিনি, আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড, আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড। আমাকে প্লিজ ক্ষমা করো, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি উপকৃত হব, ওকে? হাসান, কি বললে? যোগাযোগ করবো না? যদি আমার ভালো চাও, যদি আমাকে জেলের ঘানি টানাতে না চাও, তাহলে যদি মনে করো একদিন আমি তোমার খুব আপনজন ছিলাম, খুব কাছের মানুষ ছিলাম, তাহলে দয়া করে আমাকে এই উপকারটুকু করো। আর আর আমাদের সন্তান? ওফ, হরিবল, এসব কথা কেন বলছো? এসব ফালতু কথা বলে কেন সময়টা নষ্ট করছো? দেখো রিনি, তোমার গর্ভে যে সন্তানটা এসেছে সেটা যদি এখন নষ্ট করে ফেলো তাহলে সেটা তোমার জন্যই মঙ্গলের হবে, ওকে? ছি, ছি, ছি। এখন আমার পার্টি অফিসে যাওয়া মুশকিল হয়ে গেছে। নানা জনে নানা কথাবার্তা বলছে। আমার এতদিনের মান সম্মান শুধু তোমার ছেলের জন্যে। উফ, তুমি শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? ওকে আগে থেকে জানতো নাকি? না জেনে শুনে একটা মেয়ের সাথে। আর এদিকে পত্রিকাগুলো যা শুরু করেছে। আচ্ছা, হাসান, হাসান কোথায়? বাসায়? হ্যাঁ, ও রুমেই আছে। হাই আন্টি, হাই আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ ভালো মা, এসো। শুনলাম হাসান অফিসে যায়নি। হ্যাঁ। কোথায় ও? বাসায় আছে? হ্যাঁ, রুমেই আছে। মামুনি, তুমি একটু যাবে? হাসান খুব আপসেট হয়ে পড়েছে, তুমি একটু যেয়ে দেখো না। তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, আমার মনে হয় তুমি ওকে পাল্টে দিতে পারবে। আপনি একদম টেনশন করবেন না আন্টি, আমি দেখছি। একটা কথা বলি? বলো। রুমা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তো না মানে হাসানের সাথে রুমার যদি... কিন্তু তোমার ছেলে কি রাজি হবে? ওর এখন যা মানসিক অবস্থা, একটা সাপোর্ট দরকার। আমার মনে হয় ও না করবে না। ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলো, আমি ওর দিকটা দেখছি। আমি তাহলে আসি আজ। হাসান, কি হলো?
এরকম ভর দুপুরে শুয়ে আছো? তুমি? সেই কখন থেকে তোমার পাশে বসে আছি, ঘুমোনি, তারপরও টের পেলে না? আমি আসলে বুঝতে পারছি না, আমি আসলে সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। তুমি আছো? হ্যাঁ, কেন? আমি সেটা বিশ্বাস করতে চাই। ওকে, বিশ্বাস করতে চাইলে এক্ষুনি উঠে পড়তে হবে। এভাবে আলো থালো হয়ে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। চলো তো, চলো কোথা থেকে ঘুরে আসি। ওঠো। ঈশ্বর পৃথিবীতে আছেন বলেই আমার এমন দুঃসময়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন, তা না হলে হয়তো আমি মরিয়ে যেতাম। সরি, আমি আসলে কোনো পেশেন্টের কোরামিন হয়ে তার লাইফে আসতে চাই না। আমি আসতে চাই আমার নিজের অস্তিত্ব নিয়ে। ক্লিয়ার? এখন চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি যাও না বাবা। যাচ্ছি। এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না, কেন? না মানে আমি একা মানুষ, তাই অনেক কিছু এখানে অপ্রতুল। না, ঠিক আছে। এই মুহূর্তে আর এর চেয়ে বেশি কি আশা করতে পারি? ফতুরের কখনো ছিনতাইকারীর ভয় থাকে না। প্লিজ ওভাবে বলবেন না। আপনি বিয়ে করছেন না কেন? কি হলো বলুন? না মানে আমার মতো বোকা তথাকথিত ভালো মানুষের পক্ষে বিয়ে করার মতো মেয়ে খুঁজে পাওয়া একটু কষ্টকর। মানে আপনার কথা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। কষ্টকর হবে কেন? তা তো বলতে পারি না, তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। যাক, অনেক রাত হয়ে গেছে, চলুন জাজ সাহেবের বাসা যাই। আর শুনুন, উনি যা যা বলবেন ঠিক তাই তাই করবেন, ওকে? আমি আগে থেকেই ওনাকে সব কিছু জানিয়ে রেখেছি, সো আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। চাটা খেয়ে নিন। চা খাবো না, চলুন বরং যাওয়া যাক। ওকে, চলুন। ও, তোমরা এসে গেছো? স্যার, ও হচ্ছে। আমি চিনি নিয়েছি, বসো। থ্যাংক ইউ। শোনো মেয়ে, আমি সিরাজের কাছে তোমার সব কথা শুনেছি। তোমার কেসের ফাইলটাও আমি খুব ভালো করে দেখেছি। কেসের কোথাও কোনো ফাঁক নেই। ওরা বেশ গুছিয়েই কাজটা করেছে। শুনতে তোমার খারাপ লাগলেও এটাই সত্য যে ওরা কিন্তু হেরে যাওয়ার জন্য মাঠে নামেনি। আমি এখন কি করব স্যার? স্যার, এছাড়া কি অন্য কোনো স্কোপ নেই? আপনি আপনি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখুন, মেয়েটা ইনোসেন্ট স্যার। ল অ্যান্ড অর্ডার বড়ই নির্মম সিরাজ। সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো রেসপন্স করে না। এখানে ইমোশনের কোনো মূল্য নেই। সেজন্য কাল সারা রাত আমি অনেক ভেবেছি, ভেবে ভেবে একটা উপায়ও বের করেছি। কি উপায় বের করেছেন স্যার? স্যার, কি উপায়? অপরাধ স্বীকার করে নেওয়াটাই বেটার। সরি, কি বলছেন? নো আদার ওয়ে। তুমি অপরাধ স্বীকার করে নাও, বাকিটা আমি দেখব।
অপরাধ স্বীকার করে নেব কিভাবে? আমি তো কোনো অপরাধই করিনি। আহা, ফাঁকটা তো সেখানেই। যদি স্বীকারোক্তি না করে তুমি লড়ে যাও, তবে যেহেতু এই কোর্টে আমি আছি, সেহেতু হয়তো তুমি জিতে যাবে। রায় তোমার পক্ষেই দিতে চেষ্টা করব, কিন্তু তারপর ওরা বড় কোর্টে আপিল করবে, সেখানে আমিও বিচারক থাকবো না, আর সিরাজও তোমার উকিল থাকছে না। তখন তোমার শত্রুপক্ষ ওই সুযোগটাই কাজে লাগাবে। তারা বড় বড় উকিল ধরবে, টাকা ঢালবে। তুমি বিনা শাস্তিতে মুক্তি পেয়ে গেলে তাদের বিপদটা যে কি হবে তারা তা ভালো করেই জানে। তাই আমি বলি কি, আমার আদালতে তুমি অপরাধ স্বীকার করলে শাস্তিটা সামান্যই দেব, তাতে করে ওদের আর উচ্চ আদালতে লড়াইয়ের সুযোগটা থাকছে না। ক্লিয়ার? সামান্য শাস্তিটুকু কি হতে পারে? কমপক্ষে 2 মাসের জেল, তাই না স্যার? হ্যাঁ, সিরাজ ঠিকই বলেছে। জেল? অসম্ভব। কিন্তু এছাড়া তো আর কোনো রাস্তা নেই ম্যাডাম। সাক্ষ্য প্রমাণ সবই আপনার বিপক্ষে। তাছাড়া পত্রিকার কারণে জনমতও আপনার বিরুদ্ধে। তাছাড়া আর একটা ব্যাপার তো পরিষ্কার হয়ে গেছে যে গুলিটা আপনিই চালিয়েছিলেন। কিন্তু কিন্তু জেল হলে তো সেটা আমার রেকর্ডে থেকে যাবে। তা ঠিক, তবে পাশাপাশি উচ্চতর আদালতের রায়ের ব্যাপারটা ভেবে দেখুন। অন্যান্য সব অপরাধের কথা বাদ দিলাম, শুধুমাত্র অবৈধ অস্ত্র ব্যবহারের দায় এবং হত্যার চেষ্টার দায় আপনার 12 বছরের জেল হতে পারে, তাই না স্যার? হ্যাঁ, তাই। 12 বছর কমপক্ষে। সিদ্ধান্ত এখন আপনার। স্যারের আইডিয়াটা আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও করতে পারেন। শান্তভাবে ভেবে চিনতে আপনার সিদ্ধান্ত নিন। তাড়াহুড়োর কিছু নেই, হাতে অনেক সময় আছে। আপনি চাইলে আমাকে বাদ দিয়ে অন্য কোনো লয়ারের জন্য আবেদন করতে পারেন। সরি, তোমার জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই। যদি থাকতো তাহলে আমি তাই করতাম। দেখলে তো এমর, কি স্যার? ছেলেটার কাণ্ডটা দেখলে? কোন ছেলেটা? আরে ওই যে রাজীব, আমার রক্তের সম্পর্কের ছেলে। কি করেছে? আমাকে ছেড়ে ঢাকায় চলে গেছে। পারল আমাকে এইভাবে একা রেখে ঢাকায় চলে যেতে পারলো? ভালোই হয়েছে স্যার, থেকেই বা কি লাভ হতো? ওর কোনোদিন আপনার কোনো কাজে আসতো না। আর 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 কি? কিচ্ছু না স্যার। তৈমুর, খালি রাখো, আসল কথা কি বলো? কিচ্ছু না স্যার। তৈমুর, ইটস মাই অর্ডার। স্যার বিষয়টা হচ্ছে, ও যেমন কোনোদিন আপনার কোনো কাজে আসতো না, আপনিও তেমনি কোনোদিনই ওর কোনো কাজে আসবেন না। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? কিচ্ছু না, এমনি কথার কথা বললাম আর কি স্যার। কথার কথা না? কিন্তু তৈমুর, একটা কথা তুমি ঠিকই বলেছ, আমরা কেউ কারো কাজে কোনোদিন আসবো না। বাপ আর ছেলের মধ্যে একটা জায়গায় খুব মিল আছে তৈমুর,
কেউ কারো কোনোদিন কোনো কাজে আসবো না। অকাজের দোকানদার। স্যার স্যার কেউ কেউ কারো কোনো কাজে আসবো না, না কেউ কারো কোনো কাজে আসবো না। স্যার স্যার এখন উঠুন, এখন উঠুন উঠুন। উঠবো? জি স্যার। কোথায়? আমি তো আমার বাড়িতেই আছি নাকি? স্যার এটা ড্রয়িং রুম, আপনাকে বেডরুমে যেতে হবে। কেন? আমার তো ঘুম আসবে না তৈমুর, আমার ঘুম আসবে না। আসবে স্যার আসবে, একটু চেষ্টা করলেই আসবে। কড়া কোনো ঘুমের ওষুধ খেলে আমার। আচ্ছা মাইমুর। স্যার আমার নাম তৈমুর। ও তৈমুর, আমি আমি ভীষণ একা, আমি ভীষণ একা তৈমুর। জানি স্যার আপনি ভীষণ একা। জানো না? হ্যাঁ তুমি তো জানবেই, তুমি হচ্ছে কি আমার। স্যার এখন চলুন প্লিজ, চলুন। হ্যাঁ তুমি বললে তো যেতেই হবে, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। হ্যাঁ চলুন স্যার। আমি দেখছি কিছু। কি দেখছো? আমি দেখছি তুমি আমাকে দেখছো। কই না তো, আমি তো তোমাকে দেখছি না। তাই? আমি তো আমাকে দেখছি। তোমার চোখ দুটো হচ্ছে আমার আয়না। নিজেকে কেমন দেখলে? সুন্দর। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি ঘোরের মধ্যে আছি, ভালোবাসার ঘোর। ঘোর তো কেটে যাবে। সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ওরা 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 আমাকে ফাঁদে ফেলে আমাকে মিথ্যে কথা বলে নিয়েছে। সব মিথ্যে। আমি কোনো খুন করিনি। সাবরিনা তো আমাকে আবার আক্রমণ করতে পারে। হয়তো পারে স্যার। তাহলে আর একজন বডিগার্ড নেবেন স্যার? কেন? তুমি তো আছো। আমি থাকার পরেও তো আপনার উপর আক্রমণ হয়েছে স্যার। কি করিস? হাঁটি। কোথায়? কোথায় আবার? রাস্তায়। কি? প্রিজন ভ্যান অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার ডেড। প্রিজন ভ্যানটা শহরের রাস্তা ছাড়িয়ে যখন পাহাড়ের কাছাকাছি চলে গেল, তখন তার সামনে আরেকটি ভ্যান চলে আসে, তাকে থামতে ইঙ্গিত দেয়, কিন্তু গাড়িটা থামায় না ড্রাইভার। কিন্তু ওই ভ্যান থেকে গুলি করা হয়, গুলিটা কারুর গায়ে লাগে না, কিন্তু ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাহাড়ি খাদে গিয়ে পড়ে। তোমাদের মতো দাগি আসামিরা আমাকে জেল ভেঙে পালাতে সাহায্য করবে। ও গড, কাজটা কারা করলো? আমিও তো সেই কথা ভাবছি। তুমি আর আমি কিন্তু ফাটাফাটি অ্যাক্টিং করেছি। তা ঠিক, সারাক্ষণ তরস্ত থাকতে হতো, এই কখন সন্দেহ করে বসে।